হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর তোমাদের প্রিপারেশনও খুব ভালো চলছে। তোমাদের আগে আমি এবিটিএ টেস্ট পেপার থেকে পেজ ওয়াইজ কোশ্চেন সলভ করিয়েছি, তবে আজ থেকে আমরা পেজ ওয়াইজ কোশ্চেন সলভ না করে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনগুলোকে সলভ করব। এতে করে আমাদের যেমন তাড়াতাড়ি হয়ে যাবে কোশ্চেনগুলো অ্যান্সার সলভ করা, তেমনি তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রেও খুব সুবিধা হবে। তাহলে তোমরা একটা কাজ করতে পারো, তোমাদের যখন এই চ্যাপ্টারগুলো আমি জানিয়ে দেবো আগে থাকতে কমিউনিটি পোস্টের মাধ্যমে যে তোমাদের এরপরে নেক্সট কোন চ্যাপ্টারের ভিডিও নিয়ে আসা হবে, তখন তোমরা সেইভাবে আগে থাকতে চ্যাপ্টারগুলোকে পড়ে নিয়ে তোমরা আমার সাথে চ্যাপ্টারের কোশ্চেনগুলো সমস্ত কিছু প্র্যাকটিস করতে পারো। তাহলে আজকে চলো আমরা আজকে 5th চ্যাপ্টার পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ, এই চ্যাপ্টারের যত 1 মার্কসের কোশ্চেন আছে আমরা দুটো ভিডিওর মধ্যে কমপ্লিট করব। কারণ কি আমাদের টোটাল এখনো পর্যন্ত 25টি মডেল পেপার রয়েছে, সেখানে অনেক কোশ্চেন, তো সেটা আমরা দুটো ভাগে ভাগ করে নেব। তাহলে চলো আজকে আমরা শুরু করে দিই আমাদের প্রথম যে কোশ্চেনটি রয়েছে সেখান থেকে। প্রথমত আমরা আজকে স্টার্ট করব হচ্ছে পেজ 185 হচ্ছে কোশ্চেন। প্রথমত আজকে আমরা 1.13 যে কোশ্চেনটি রয়েছে দেখে নিই। দেখো বলা রয়েছে, ডিমে তা দেওয়ার সময় মৎস্যভুক পাখিদের ডিমের খোলক ভেঙে যায়, এর সঠিক কারণটি নির্ধারণ করো। গ্লোবাল ওয়ার্মিং, ইউট্রফিকেশন, জীব বিবর্ধন, নাইট্রিফিকেশন। তো তোমরা প্রত্যেকেই জানো গ্লোবাল ওয়ার্মিং, যার বাংলা অর্থ হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। তো এখানে কি হচ্ছে যে যেহেতু এত টেম্পারেচার বেড়ে গিয়েছে, তার ফলে কি হচ্ছে যে পাখিরা যখন ডিমের খোলকে মানে ডিমে তা দিতে যাচ্ছে, তখন তাদের কি হচ্ছে, খোলকটি ভেঙে যাচ্ছে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে কি 1.13 হচ্ছে এ অ্যান্সার। তারপর 1.14 প্রশ্নটি বলা রয়েছে, প্রকৃতিতে বিদ্যুৎ ক্ষরণ ও বৃষ্টিপাতের ফলে নিম্নলিখিত কোন মৌলের পরিমাণ মাটিতে বৃদ্ধি পাবে? অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস নাকি হচ্ছে পটাশিয়াম? এখানে অ্যান্সারটি হবে নাইট্রোজেন। কিন্তু কেন হবে সেটিও বলে দিই। তোমাদের এই চ্যাপ্টারে নাইট্রোজেন সাইকেলের যে চ্যাপ্টারটি এখানে রয়েছে, তো নাইট্রোজেন সাইকেলে তোমরা দেখেছো যে বজ্রপাতের সময় যখন আকাশে বিদ্যুৎস্ফুরণ ঘটে, তখন কি হয়, বায়ুমণ্ডলের অক্সিজেন এবং নাইট্রোজেন মিশে গিয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। এরপর অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, নাইট্রোজেন মোচন, এই 3টে প্রক্রিয়া চলার পর সেই জিনিসটি আবার কিসে রূপান্তরিত হয়, নাইট্রোজেনে মুক্ত হয়ে যায়। তো সেই ক্ষেত্রে পরিবেশে অর্থাৎ কি চক্রাকারে ঘুরতে থাকে। এই যে এই ঘটনাটি, অর্থাৎ শুরুতে এই যে নাইট্রিক অক্সাইড থেকে এই যে ধীরে 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 নাইট্রোজেন উৎপাদিত হচ্ছে, এই প্রসেসটা এখানটাতে করে কি করছে না, তো নাইট্রোজেন মৌলের পরিমাণ মাটিতে বৃদ্ধি ঘটাতে সাহায্য করছে। তার কারণ তোমরা এখানে জেনেছো কি যে নাইট্রোজেন সংবন্ধন ঘটে, অর্থাৎ কি মাটির মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, স্বাধীনজীবী জীব যারা কি করছে কি যে তোমাদের ওই নাইট্রোজেনটাকে মাটিতে সংবন্ধন করতে সাহায্য করছে নাইট্রোজেনের বিভিন্ন যৌগ রূপে, যেমন নাইট্রেট, নাইট্রাইট, এই ধরনের বিভিন্ন যৌগ রূপে সেগুলোকে সংবন্ধন করতে সাহায্য করে। তারপর আমরা চলে আসবো 15 নম্বর প্রশ্নে। দেখো বলা রয়েছে, নিচের যে জোটটি সঠিক তা হলো কৃষিক্ষেত্রের বর্জ্য অ্যাজমা, কৃষিক্ষেত্রের বর্জ্য ব্রঙ্কাইটিস, কৃষিক্ষেত্রের বর্জ্য ইউট্রফিকেশন, আর কৃষিক্ষেত্রের বর্জ্য বধিরতা। এখানে একটা জিনিস হচ্ছে কি যে ব্রঙ্কাইটিস, অ্যাজমা এবং ইউট্রফিকেশন দেখতে গেলে কম বেশি এখানে 3টে অপশানই কিন্তু সঠিক। কিন্তু এখানে 3টে অপশান তো আমরা অ্যান্সার করতে পারি না, এখানে আমাদেরকে যে কোনো একটা অ্যান্সার চয়েস করতে হবে। আর কৃষিক্ষেত্রের বর্জ্য থেকে কখনোই বধিরতা হবে না। তো সেহেতু এখানটাতে আমরা কৃষিক্ষেত্রের বর্জ্য ইউট্রফিকেশন এই অপশানটিকে আমরা চয়েস করে নিচ্ছি। তারপর আমরা চলে আসবো হচ্ছে কি 2.5 নম্বর কোশ্চেন। তোমরা দেখে বুঝতেই পারছো যে কোশ্চেনগুলো শুধুমাত্র এই চ্যাপ্টারেরই, সেই কোশ্চেনগুলোকে আমরা কিন্তু বেছে নিয়েছি। দেখো বলা রয়েছে, দার্জিলিং এর কোন জাতীয় পার্কে রেড পান্ডা সংরক্ষণ করার জন্য চিহ্নিত করা হয়েছে? তো তোমরা এই কোশ্চেনটা তো প্রচুর পেয়েছো, যেখানে বলা হচ্ছে কি সিঙ্গালীলা জাতীয় পার্কে রেড পান্ডা সংরক্ষণের জন্য চিহ্নিত করা হয়েছে। তারপর দেওয়া রয়েছে সিওপিডি এর প্রধান কারণ কি? এই কোশ্চেনটিও প্রায় 3 থেকে 4 বার পাওয়া গিয়েছে। তো সিওপিডির যে কারণ সেটি হচ্ছে কি বায়ু দূষণ। তারপর এখানে একটা কোশ্চেন রয়েছে, সত্য মিথ্যা যাচাই করো। সেখানে বলা রয়েছে, জলবায়ু পরিবর্তনের ফলে তুন্দ্রা, ম্যানগ্রোভ, কোরাল রিফ ইত্যাদি বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে। এটা অবশ্যই সঠিক, তো এখানে অ্যান্সার এটা হয়ে যাবে কি সত্য। তারপর আমরা চলে আসবো 2.25-এ। সেখানে বলা রয়েছে, নিচের 4টি বিষয়ের মধ্যে
কোন তিনটি অপর বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। বোটানিক্যাল গার্ডেন, সংরক্ষিত অরণ্য, জীববৈচিত্র্য সংরক্ষণ, JFM যেটাকে বলা হচ্ছে, আর একটা হচ্ছে কি JFM বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। তো এখানে তোমরা যদি ভালো করে লক্ষ্য রাখো যে সংরক্ষিত অরণ্য, বোটানিক্যাল গার্ডেন এবং হচ্ছে JFM বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, এই তিনটা হচ্ছে কার অন্তর্গত? জীব বৈচিত্র্য সংরক্ষণের অন্তর্গত হচ্ছে এই তিনটে। তাহলে এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, যে জীব বৈচিত্র্য সংরক্ষণের অন্তর্গত হচ্ছে এই তিনটে। তারপর বলা রয়েছে, দেখো এই মডেলের এটা লাস্ট কোশ্চেন, একটি জমির উর্বরতা বৃদ্ধিকারী শৈবালের নাম বলা রয়েছে। তো তোমরা জানো যে নীলাভ সবুজ শৈবাল, তোমরা অনেকগুলো নাম পড়েছো, যেমন হচ্ছে কি অ্যানাবিনা, নস্টক, এই নামগুলো তোমরা কিন্তু লিখতে পারো। তাহলে আমাদের এখানে এই পেজটির সমস্ত কোশ্চেন আমরা কিন্তু সলভ করে নিলাম 185। এরপর আমাদের নেক্সট পেজ হচ্ছে কি সেটা আমরা দেখে নেব। নেক্সট পেজ দেখো রয়েছে কি 212 নম্বর পেজ, সেখানে আমরা চলে আসবো এবার। প্রথম যে কোশ্চেনটি দেওয়া রয়েছে দেখো 212 নম্বর পেজে, যে সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেনের চক্রের নিচের কোন ধাপের সঙ্গে যুক্ত? নাইট্রোজেন আবদ্ধ, ডিনাইট্রিফিকেশন, নাইট্রিফিকেশন, নাকি হচ্ছে কি অ্যামোনিফিকেশন। তো তোমরা ভালো করে জানো যে সিউডোমোনাস কোন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে? নাইট্রোজেন মোচন বা হচ্ছে ডিনাইট্রিফিকেশন যেটাকে বলছি, অর্থাৎ কি যে পরিবেশে এই যে আমরা বিভিন্ন ধরনের এতক্ষণ বললাম যে নাইট্রোজেন সাইকেলে যারা অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, নাইট্রোজেন সংবন্ধন করতে যারা সাহায্য করছে, অপরদিকে এরা কি করছে? নাইট্রোজেন মোচন, অর্থাৎ হচ্ছে পরিবেশে এই নাইট্রোজেনকে মুক্ত করতে সাহায্য করছে। তো তাদের নাম হচ্ছে কি সিউডোমোনাস। এছাড়াও আর একটি নাম হয় যেটা হচ্ছে কি থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিক্যান্স। তাহলে এখানে অ্যান্সারটি হয়ে যাবে কি যে নাইট্রোজেন মোচন বা ডিনাইট্রিফিকেশন, অর্থাৎ বি নম্বর অপশানটি হয়ে যাবে এটার অ্যান্সার। তারপর চলে আসবো 14 নম্বর প্রশ্নে। বলা রয়েছে নিম্নলিখিত ঘটনাগুলির মধ্যে যেটি ইউট্রোফিকেশনের সঙ্গে যুক্ত সেটি হলো অম্লবৃষ্টি, SPM বা যেটাকে বলা হয় সাসপেন্ডেড পার্টিকুলেটেড ম্যাটার, অ্যালগাল ব্লুম, আর হচ্ছে DDT। তো DDT এর ফুল ফর্ম কি? ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। তো তোমরা এখানে বুঝতেই পারছো যে ইউট্রোফিকেশনের সঙ্গে যুক্ত হচ্ছে কি অ্যালগাল ব্লুম বা হচ্ছে শৈবাল ব্লুম যেটাকে বলা হয়ে থাকে, সি হয়ে যাবে এটার অ্যান্সার। তারপর আমরা চলে আসবো 1.15 নম্বর প্রশ্নে, নিচের কোন জোটটি সঠিক নয় তা নির্ণয় করো। ব্রঙ্কাইটিস, ক্লোমশাখার প্রদাহ, ক্যান্সার, ফুসফুসের ক্ষতিকারক টিউমার, অ্যাজমা, যকৃতের ক্যান্সার, নাকি হচ্ছে কি যে অ্যালার্জি উদ্ভিদের পরাগরেণু। তো তোমরা প্রত্যেকেই ভালো করে জানো যে এখানে তিনটে অপশন কিন্তু সঠিক রয়েছে। যেমন কোনটা? ব্রঙ্কাইটিস, ক্লোমশাখার প্রদাহ, এটি ঠিক রয়েছে। তারপর হচ্ছে ক্যান্সার, ফুসফুসের ক্ষতিকারক টিউমার, সেটিও ঠিক রয়েছে। তারপর সি নম্বর যেটা দেওয়া রয়েছে অ্যাজমা, এটা কিন্তু যকৃতের ক্যান্সার নয়। তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও তো যে অ্যাজমাটা তাহলে কি হবে। আর ডি অপশানটি বলা রয়েছে অ্যালার্জি, যেটা হচ্ছে উদ্ভিদের পরাগরেণু থেকেও হতে পারে। তো এখানে আমাদের 1.15 হচ্ছে কি সঠিক জোর নয় হচ্ছে কি অ্যাজমা, যকৃতের ক্যান্সার। তারপর আমরা চলে আসবো 2.11 নম্বর প্রশ্নে। বলা রয়েছে জীবনদায়ী ওষুধের উৎস হলো জীব বৈচিত্র্য। এটা সত্য না মিথ্যা বলতে হবে আমাদেরকে। অবশ্যই এটি হচ্ছে কি সত্য হয়ে যাবে এটির অ্যান্সার। তারপর আমরা চলে আসবো 2.22-এ। এখানেও বলা রয়েছে কি যে নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে হবে। তো আমাদের এখানে কি কি বলা রয়েছে? জাতীয় উদ্যান ইনসিটু সংরক্ষণ হলে চিড়িয়াখানা কি হবে? তো তোমরা প্রত্যেকেই জানো চিড়িয়াখানা কি হয় না, তো এক্স সিটু সংরক্ষণ। তারপরে বলা রয়েছে 2.24 নম্বর প্রশ্ন, N2O এর পরিবেশগত প্রভাব আলোচনা করতে বলা হয়েছে। তো N2O মানে হচ্ছে তোমরা কি জানো? নাইট্রাস অক্সাইড। তো নাইট্রাস অক্সাইড কি হয়? যে নাইট্রাস অক্সাইড তোমরা জানো যেটা হচ্ছে কি যে একটা ক্ষতিকারক হচ্ছে কি গ্রিন হাউস গ্যাস। তো গ্রিন হাউস গ্যাস কি করে যে আমাদের পরিবেশে এই যে ব্যাপকভাবে যদি এই গ্রিন হাউস বাড়তে থাকে তাহলে কি হবে যে বায়ু দূষণের ফলে পৃথিবীর তাপমাত্রাও কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পাবে। তো এইটি হচ্ছে কি আমাদের নাইট্রাস অক্সাইডের হচ্ছে কি পরিবেশগত প্রভাব। তারপর হচ্ছে 2.26 নম্বর প্রশ্নে বলা রয়েছে জলজ এবং স্থলজ বাস্তুতন্ত্রে অবস্থিত স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি সাধন করে এমন একটি বহিরাগত প্রজাতির উদাহরণ।
এখানে জলের মধ্যে হয়ে যাবে হচ্ছে কি কচুরিপানা এবং স্থলের মধ্যে হয়ে যাবে হচ্ছে পার্থেনিয়াম। তাহলে আমাদের এখানে দুটো পেজের সমস্ত কোশ্চেন আমরা সলভ করলাম। এবার হচ্ছে আমরা পেজ নম্বর হচ্ছে 244-এ চলে আসবো। এইভাবে আমরা কিন্তু একে একে কোশ্চেনগুলো সলভ করব। তোমরা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না যে তোমাদের এই সিরিজগুলো কেমন লাগছে। আর প্লিজ বেশি বেশি করে চ্যানেলগুলোকে শেয়ার করে দাও তোমাদের ক্লাসমেটদের সাথে, যাতে করে সেই ভিডিওগুলো তাদের কাছেও পৌঁছে যায়। তাহলে চলো এবার আমরা 244 পেজের পরের কোশ্চেনগুলো স্টার্ট করি। প্রথমে যে কোশ্চেনটি 244 পেজে রয়েছে সেটি হচ্ছে কি মাটিতে থাকা নাইট্রোজেনকে পরিবেশে ফিরিয়ে দিতে সক্ষম অনুযায়ী শনাক্তকরণ করো। দেখো তোমাদেরকে আমি কিছুক্ষণ আগেই বললাম যে আমাদের হচ্ছে কি নাইট্রোজেন সাইকেলে যেখান থেকে নাইট্রোজেন সংগ্রহ করা হচ্ছে বায়ুমণ্ডলে থেকে নাইট্রোজেন নিয়ে তারপর পুনরায় এখানে মাটির মধ্যে এমন কিছু ব্যাকটেরিয়া বলো যারা কি করছে মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করতে সাহায্য করছে, অন্যদিকে কিছুজন কি করছে এই নাইট্রোজেনকে মুক্ত করতে সাহায্য করছে। তো দেখো এখানে অপশনগুলো বলা রয়েছে যে তাহলে কারা এই পরিবেশে নাইট্রোজেনকে ফিরিয়ে দিচ্ছে। যেমন বলা রয়েছে অ্যাজোটোব্যাক্টর, রাইজোবিয়াম, অ্যানাবিনা, সিউডোমোনাস। তো আমরা এই কিছুক্ষণ আগে একটা কোশ্চেন করলাম যেখানে হচ্ছে কি যে সিউডোমোনাস হচ্ছে কি নাইট্রোজেন মোচন প্রক্রিয়ায় হচ্ছে কি অংশগ্রহণ করে। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আমাদের ডি হচ্ছে এটার অ্যান্সার। তারপর 1.14-তে বলা রয়েছে জলদূষণের ফলে সৃষ্ট প্রোটোজোয়া ঘটিত রোগটি হলো কলেরা, টাইফয়েড, অ্যামিবায়োসিস নাকি হচ্ছে হেপাটাইটিস এ। তো এখানে আমাদের হচ্ছে কি অ্যান্সার হয়ে যাবে যে প্রোটোজোয়া ঘটিত রোগ বলেছে তাই একটি হয়ে যাবে কি অ্যামিবায়োসিস হচ্ছে এটার অ্যান্সার। এরপর আমরা চলে আসবো 1.15-তে। 1.15 নম্বর কোশ্চেনে দেখো বলা রয়েছে ইনসিটু সংরক্ষণ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা স্থির করো। আইন করে চোরা শিকার বন্ধ করা, উপযুক্ত বাসস্থানে খাদ্য ও পানীয় জলের যোগান বজায় রাখা, নিম্ন তাপমাত্রায় তরল নাইট্রোজেনে শুক্রাণু, ডিম্বাণু বা ভ্রূণ সংরক্ষণ করা নাকি চাষাবাদ ও গোচারণ করা নিষিদ্ধ। এখানে যেহেতু কোশ্চেনটিতে বলা রয়েছে কোন বক্তব্যটি সঠিক নয়, তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে যে নিম্ন তাপমাত্রায় তরল নাইট্রোজেনে শুক্রাণু, ডিম্বাণু বা হচ্ছে কি ভ্রূণ সংরক্ষণ করা এটি হচ্ছে কি সঠিক নয়। কারণ এটি হচ্ছে কোন ধরনের সংরক্ষণ, ক্রায়ো সংরক্ষণ বা ক্রায়ো প্রিজার্ভেশন, যেখানে তরল নাইট্রোজেনে -196 ডিগ্রি সেন্টিগ্রেডে কোনো এই যে শুক্রাণু এইগুলোকে হচ্ছে কি সংরক্ষণ করে রাখা হয়। তারপর আমরা 2.6 নম্বর প্রশ্নে চলে আসবো। দেখো বলা রয়েছে ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি গ্রিনহাউস গ্যাস হলো, তোমরা প্রত্যেকেই জানো তার নাম হচ্ছে কি মিথেন, যার রাসায়নিক সংকেত হচ্ছে কি CH4। তারপর আমরা চলে আসবো পরের কোশ্চেনে। দেখো বলা রয়েছে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। গ্রিন মাফলার শব্দ দূষণের সাথে সম্পর্ক। তো এই গ্রিন মাফলার জিনিসটা কি একটু বলে দিই তোমাদেরকে। গ্রিন মাফলার বলতে গেলে গ্রিন শুনে বুঝতে পারছো হচ্ছে আমরা হয়তো সবুজ কিছু জিনিসের কথা বলতে চাইছি, অর্থাৎ এখানে গাছের কথা উল্লেখ করা হয়েছে। তো কি করা হয় যে রাস্তাতে যখন বড় বড় শহরে তোমরা প্রত্যেকেই জানো যে এখন গাছপালার সংখ্যা খুবই কম, তাই যাতে করে এই যানবাহন চলাকালীন যে আওয়াজ হয় সেই আওয়াজটাকে যাতে করে কম করা যায় বা সেই আওয়াজটা যাতে করে মানুষের কান অবধি সেই জায়গাটাতে পৌঁছাতে না পারে, সেই কারণে রাস্তার ধারে ধারে প্রচুর গাছ লাগানো হয়। তো এই জিনিসটাই হচ্ছে কি গ্রিন মাফলার, যা হচ্ছে কি শব্দ দূষণের সাথে সম্পর্কিত, যা শব্দ দূষণকে কমাতে সাহায্য করে। তো তাহলে এখানে অ্যান্সারটি এটা হচ্ছে সত্যই হয়ে যাবে। এরপর আমরা পরের প্রশ্ন চলে আসব। দেখো বলা রয়েছে জার্ম প্লাজম সংরক্ষণ হলো ইনসিটু সংরক্ষণের উদাহরণ। তো তোমরা এটা ভালো করেই জানো যে জার্ম প্লাজম সংরক্ষণ এটা হচ্ছে কি ইনসিটু সংরক্ষণের উদাহরণ, এটা হচ্ছে একবারে সঠিক। তারপর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন। দেখো 2.23-এর প্রশ্নটি বলা রয়েছে নিচের 4টি বিষয় কোন বিষয়টি মানে একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বের করে আমাদেরকে বলতে হবে। তো দেখো এখানে বলা রয়েছে কি স্থানীয় জীব সম্পদ সম্বন্ধে যাবতীয় জ্ঞান, PBR। তারপর বলা রয়েছে স্থানীয় জীব সম্পদ সম্বন্ধে ঐতিহ্যবাহী পরম্পরাগত বিশ্বাস নাকি স্থানীয় জীব সম্পদের স্থিতিশীল ব্যবহার। তো এইটা কিসের মধ্যে পড়ছে, এইটা পুরোটাই পড়ছে হচ্ছে আমাদের PBR এর মধ্যে। তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে কি যে PBR এর অন্তর্গত হচ্ছে কি স্থানীয় জীব সম্পদ সম্বন্ধীয় জ্ঞান, আর হচ্ছে স্থানীয় জীব সম্পদ সম্বন্ধে ঐতিহ্যবাহী পরম্পরাগত বিশ্বাস, আর স্থানীয় জীব সম্পদের স্থিতিশীল সম্পর্কে
স্থিতিশীল ব্যবহার। আর তোমাদেরকে এটা বলে দিই যে পিবিআর এর ফুল ফর্মটা হচ্ছে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। তাহলে এখানে আমরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি এই পেজটি। দেখো আরেকটি কোশ্চেন রয়েছে এখানে, অত্যাধিক হারে জলসেচ জমিতে কি প্রভাব ফেলে? তো অত্যাধিক হারে যদি জলসেচ করা হয় তাহলে জমিতে কি হবে? মাটিতে থাকা যে মাটি দূষণ করতে সাহায্য করবে, তার কারণ হচ্ছে মাটির মধ্যে থাকা বিভিন্ন ধরনের হচ্ছে কি রাসায়নিক সার, আগাছা নাশক, সেগুলি কি হবে? জলে ধুয়ে চলে যাবে হচ্ছে নদী নালায়। তারপর সেখান থেকে হচ্ছে কি তার পাশাপাশি কি হবে? সেটা জল দূষণও করবে। তো তোমরা এগুলো তোমাদের বইয়ে ভালো করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে সেগুলো লিখে নিতে পারো। তারপর আমরা চলে আসবো এটার লাস্ট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জাতীয় পার্কে রেড পান্ডা দেখা যায়? তো পশ্চিমবঙ্গে তোমরা ভালো করে জানো হচ্ছে কি সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে হচ্ছে কি রেড পান্ডা দেখতে পাওয়া যায়। তাহলে এখানে আমাদের এই কোশ্চেনগুলো কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা চলে আসবো পেজ নাম্বার 266-এ। দেখো 266 নম্বর পেজে প্রথম যে কোশ্চেনটি রয়েছে, বলা রয়েছে ক্রায়ো সংরক্ষণে উদ্ভিদ নমুনা কত তাপমাত্রায় সংরক্ষিত হয়? 0°C, -1°C, -196°C, নাকি -5°C? তো এখানে অ্যান্সার হয়ে যাবে, তোমরা জানো যে ক্রায়ো সংরক্ষণের ক্ষেত্রে আমি এই কোশ্চেনটা তো কতবার বললাম যে -196°C তরল নাইট্রোজেনে হচ্ছে কি সংরক্ষণ করা হয়ে থাকে। তারপর বলা রয়েছে যে 1.14 নম্বর কোশ্চেনটি, ভারতের প্রথম জাতীয় উদ্যান করবেট, জলদাপাড়া, কাজিরাঙা আর হচ্ছে কানহা। তো এখানে আমাদের অ্যান্সারটি হয়ে যাবে যে ভারতের প্রথম জাতীয় উদ্যান হচ্ছে করবেট, বা যেটাকে আমরা বলে থাকি জিম করবেট। তারপর যেটি রয়েছে যে জেএফএম প্রকল্পটি প্রথম চালু হয় পশ্চিমবঙ্গে, হরিয়ানাতে, অসমে নাকি উত্তরপ্রদেশে? তো জেএফএম, যার ফুল ফর্ম হচ্ছে কি বললাম, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, এই প্রকল্পটি প্রথম চালু হয়েছিল পশ্চিমবঙ্গে। তারপর আমরা চলে আসবো 2.5 নম্বর প্রশ্নে। দেখো বলা রয়েছে জলাভূমিকে প্রকৃতির কি বলা হয়? তো জলাভূমিকে প্রকৃতির হচ্ছে কি বৃক্ষ বলা হয়ে থাকে। তারপর জানতে চাওয়া হচ্ছে একটি গ্রিন হাউস গ্যাস। তো একটি গ্রিন হাউস গ্যাসের নাম তোমরা বলতে পারো CH4 বা মিথেন বলতে পারো, নাইট্রাস অক্সাইড, তোমাদের যেটা মনে হবে। তোমাদের বইয়ে অনেকগুলো নাম দেওয়া আছে, তোমরা সেখান থেকে যে কোনো একটা লিখতে পারো। এরপর আমরা চলে আসবো 2.12 নম্বর প্রশ্নে। দেখো বলা রয়েছে জলবায়ুর পরিবর্তনের ফলে তুন্দ্রা, ম্যানগ্রোভ, কোরাল রিফ ইত্যাদির বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এখানে আমাদের এটি হয়ে যাবে যে এটি হচ্ছে সত্য মিথ্যা জানতে চাওয়া হয়েছে, এটি অবশ্যই এটি হচ্ছে সঠিক হয়ে যাবে যে জলবায়ু পরিবর্তনের ফলে এগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপর আমরা বলা রয়েছে দেখো যে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। দেখো বলা রয়েছে চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, এক্স সিটু সংরক্ষণ। তো এখানে আরেকটা হচ্ছে কি যে ক্রায়ো সংরক্ষণ। তো তোমরা ভালো করেই জানো যে চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন আর হচ্ছে কি ক্রায়ো সংরক্ষণ, এগুলো কিসের অন্তর্গত? এগুলি হচ্ছে কি আমাদের এক্স সিটু সংরক্ষণের অন্তর্গত। তারপর আমরা চলে আসবো 2.26 নম্বর প্রশ্নে। দেখো বলা রয়েছে শব্দ দূষণ আমাদের হৃৎপিণ্ডের উপর কি প্রভাব ফেলতে পারে তা নির্ধারণ করো। তো তোমরা ভালো করেই জানো যে যখন শব্দ দূষণ হয় তখন শব্দ দূষণের ফলে কি হয়? আমাদের হার্ট রেট তখন কি হয়? বেড়ে যায়। তো যেটা হচ্ছে কি যে হৃৎপিণ্ডের যে স্পন্দন সেটি হচ্ছে কি বৃদ্ধি পেয়ে যায়। তো এটি হয়ে গেল হচ্ছে আমাদের 266 পেজের যত কোশ্চেন ছিল আমরা কিন্তু সলভ করে ফেললাম। এরপর আমাদের নেক্সট পেজ সেটি হচ্ছে কি 294 পেজ। 294 পেজের এবার আমরা একটা একটা করে কোশ্চেন সলভ করব। দেখো বলা রয়েছে 294 নম্বর পেজের ফার্স্ট যে কোশ্চেন 1.13, নাইট্রোজেন সংবন্ধন প্রক্রিয়ায় সাহায্যকারী উৎসেচক। দেখো এতক্ষণ ধরে আমরা নাইট্রোজেন সাইকেলে যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার নাম, তো সেইগুলোর কোশ্চেন ছিল, কিন্তু এখানে একটা নতুন কোশ্চেন যেটা হচ্ছে কি যে নাইট্রোজেন সংবন্ধন প্রক্রিয়ায় একটি উৎসেচকের নাম এখানে জানতে চাওয়া হয়েছে। অপশনগুলো দেখে নি। বলা রয়েছে নাইট্রেট রিডাকটেজ, নাইট্রোজিনেজ, লেগ হিমোগ্লোবিন, তারপর হচ্ছে কি নাইট্রেট সিনথেটেজ। তো এখানে আমাদের অ্যান্সারটি হয়ে যাবে যে নাইট্রোজেন সংবন্ধন প্রক্রিয়ায় সাহায্যকারী যে উৎসেচক সেটির নাম হচ্ছে কি নাইট্রোজিনেজ। কারণ তোমরা এখানে লেগ হিমোগ্লোবিন কথাটা তো পড়েছো যে লেগ হিমোগ্লোবিন কোথায় দেখা যায়? সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে দেখা যায়।
তারপর দেখো নেক্সট কোশ্চেন বলা রয়েছে, কয়লার গুঁড়ো ফুসফুসে প্রবেশ করলে যে রোগটি হয় তা হলো নিউমোকোনিওসিস, বিসিনোসিস, অ্যানথ্রাকোসিস নাকি কোনোটি নয়। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে যে এটি হচ্ছে কি নিউমোকোনিওসিস। তারপর 1.15 নম্বর প্রশ্নে বলা রয়েছে যে সাধারণ কথোপকথনে শব্দের তীব্রতা হলো কত ডেসিবেল। তোমরা জানো শব্দের তীব্রতা মাপা হয় কিসের সাহায্যে? ডেসিবেলের সাহায্যে। তো তাহলে হচ্ছে কি এখানে হয়ে যাবে কি 30 থেকে 60 ডেসিবেল হচ্ছে এটির অ্যান্সার হয়ে যাবে। তারপর 2.4 নম্বর প্রশ্নে দেখো বলা রয়েছে, নাইট্রোজেন চক্রের কোন পর্যায়ে অ্যামোনিয়া কতগুলি ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রাইট ও নাইট্রেটে রূপান্তরিত হয়। তাহলে অ্যামোনিয়া বলেছে নাইট্রাইট এবং নাইট্রেট যৌগে রূপান্তরিত হয়। তোমরা প্রত্যেকেই জানো অ্যামোনিফিকেশন প্রক্রিয়ায় হচ্ছে কি অ্যামোনিয়ায় রূপান্তরিত হয়, তাহলে নাইট্রিফিকেশনে হচ্ছে কি নাইট্রাইট এবং নাইট্রেটে রূপান্তরিত হয়। তাহলে অ্যান্সার হয়ে যাবে নাইট্রিফিকেশন। তারপর 2.6 নম্বর প্রশ্নে বলা রয়েছে, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভের নাম জানতে চাওয়া হয়েছে। তো ভারতের প্রথম যে বায়োস্ফিয়ার রিজার্ভ সেটি হয়ে যাবে কি আমাদের অ্যান্সার, সেটি হয়ে যাবে কি যে তামিলনাড়ুর হচ্ছে কি নীলগিরি হচ্ছে কি ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। এরপর আমরা চলে আসবো পরের কোশ্চেনে। দেখো বলা রয়েছে কি কোশ্চেনটিতে যে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। দেখো বলা রয়েছে যে ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য প্রাকৃতিক সম্পদের চাহিদা কমেছে। এটি ঠিক না ভুল আমাদেরকে বলতে হবে। তো তোমরা ভালো করে জানো যে ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটানোর সাথে সাথে প্রাকৃতিক সম্পদের চাহিদা কিন্তু বেড়ে গিয়েছে, কমেনি। তো এখানে অ্যান্সারটি হয়ে যাবে এটি হচ্ছে ভুল। তারপর বলেছে যে অ্যালার্জি সৃষ্টিকারী বস্তুগুলিকে কি বলা হয়। তো তোমরা ভালো করে জানো অ্যালার্জি যারা সৃষ্টি করে তাদেরকে কি বলা হয়ে থাকে? অ্যালার্জেন বলা হয়ে থাকে। তারপর বলা রয়েছে 2.26 নম্বর, আর এটাই হচ্ছে এই মডেলের লাস্ট কোশ্চেন। দেখো বলা রয়েছে সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটি উল্লেখ করো। এই সেম কোশ্চেন এর আগেও কিন্তু ছিল, তোমরা সেখানে দেখেছিলে। তো তাই এই কোশ্চেনটা আমি আর তোমাদের এখানে রিপিট করছি না। এরপরে আমরা চলে আসবো পেজ 336 নম্বরে। দেখো বলা রয়েছে নিচের কোনটি নাইট্রোজেন চক্রের সঙ্গে সম্পর্কযুক্ত নয়? নাইট্রিফিকেশন, ইউট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন নাকি হচ্ছে কি ডিনাইট্রিফিকেশন। এবার দেখো নাইট্রোজেন চক্রের হচ্ছে কি আমরা টোটাল 4টে ধাপ সম্পর্কে জেনেছি। কি কি? যেমন হচ্ছে কি যে আমাদের হচ্ছে কি নাইট্রিফিকেশনের হচ্ছে কি যে নাইট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন, ডিনাইট্রিফিকেশন আর হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন। তো এই 4টে ধাপে কোথাও কিন্তু ইউট্রোফিকেশনের কথা উল্লেখ নেই। তাহলে এখানে অ্যান্সারটি হয়ে যাবে যে নাইট্রোজেন চক্রের সঙ্গে সম্পর্কযুক্ত নয় হচ্ছে কি ইউট্রোফিকেশন। তারপর 1.12 প্রশ্নটি বলা রয়েছে কোনটি ইনসিটু সংরক্ষণ নয়? চিড়িয়াখানা, জাতীয় উদ্যান, অভয়ারণ্য নাকি হচ্ছে সংরক্ষিত বন। তো তোমরা জানো ইনসিটু আর এক্সিটু। তো এখানে হচ্ছে কি ইনসিটু সংরক্ষণ নয় হচ্ছে চিড়িয়াখানা, কারণ চিড়িয়াখানা হচ্ছে কি এক্সিটু সংরক্ষণ। তারপর বলা রয়েছে রেড ডাটা বুক তৈরি করে যে সংস্থা তার নাম কি? তো এখানে বলা রয়েছে WWF, IUCN, IMF আর হচ্ছে FAO। তো তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও তো যে এই IUCN এর ফুল ফর্ম কি, আর এই IUCN হচ্ছে কি যে রেড ডাটা বুক তৈরি করে সেই সংস্থাটির নাম। তারপর আমরা চলে আসবো 2.5 নম্বর প্রশ্নে। বলা রয়েছে ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে যে গ্যাসটি উৎপন্ন হয় তা হলো, তোমরা জানো যে এটি হচ্ছে কি নাইট্রোজেন সাইকেলের এটি হচ্ছে কি সর্বশেষ ধাপ, যেটি হচ্ছে কি ডিনাইট্রিফিকেশন বা নাইট্রোজেন মোচন। সেখানে কি করা হয়? পরিবেশে নাইট্রোজেনকে মুক্ত করে দেওয়া হয়। আর সেখানে কারা সাহায্য করে? সিউডোমোনাস, থায়োব্যাসিলাস এরা সাহায্য করে থাকে। তো এখানে অ্যান্সারটি হয়ে যাবে যে গ্যাসটি উৎপন্ন হয় তা হলো কি নাইট্রোজেন। তারপর 2.6 নম্বর প্রশ্নে বলা রয়েছে জীব বৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে কি বলা হয়? এটিকে বলে থাকি আমরা হচ্ছে কি হটস্পট বলে থাকি। তারপর আমাদেরকে দেখো বলা রয়েছে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। বলা রয়েছে যে ক্যান্সার রোগের একটি বৈশিষ্ট্য হলো মেটাস্ট্যাসিস। তোমরা ভালো করেই জানো যে ক্যান্সার রোগে কি হয়, কোষগুলো ছড়িয়ে পড়বার ঘটনাকে বলা হয় হচ্ছে কি মেটাস্ট্যাসিস। তাহলে এটি হচ্ছে সত্য। তারপর বলা রয়েছে কি নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। ভ্রূণ, ভাজক কলা, বীজ, ক্রায় সংরক্ষণ। তোমরা জানো দেখো ক্রায় সংরক্ষণ থেকে তোমরা প্রত্যেকটা মডেল পেপারে কম বেশি একটা করে হলেও কোশ্চেন কিন্তু দেওয়া রয়েছে।
এখানে অ্যান্সারটি হয়ে যাবে যে ক্রায়ো সংরক্ষণের অন্তর্গত হচ্ছে কি ভ্রূণ, ভাজক কলা, বীজ, এগুলো হচ্ছে অন্তর্গত। তারপর 2.26 নম্বর প্রশ্নে বলা রয়েছে একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম বলো। তো তোমরা ভালো করে জানো নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া এবং ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াগুলোর নাম কিন্তু তোমরা এই চ্যাপ্টারে পড়েছো। তো সেক্ষেত্রে আমাদের ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম যেহেতু জানতে চাওয়া হয়েছে, তাহলে সেখানে আমাদের কি হয়ে যাবে, যেমন হচ্ছে কি যে থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিকান্স, তারপরে হচ্ছে সিউডোমোনাস, এগুলো হচ্ছে কি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তাহলে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও তো যে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়াগুলো কোনটি। তাহলে আমাদের এখানে এই চ্যাপ্টারে এই পেজের আমাদের কোশ্চেনগুলো শেষ হয়ে গেল। এরপর আমরা চলে আসবো পেজ নাম্বার 367। এখানে 1.12 যে কোশ্চেনটি রয়েছে দেখো, ইউট্রফিকেশনের ফলে জলের ডিওর মাত্রা কিরূপ পরিবর্তিত হয়। তো এই ডিও তোমরা দুটো ওয়ার্ড পড়েছো, একটা বিওডি, বিওডির ফুল ফর্ম হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, আর এই ডিও এর ফুল ফর্ম হচ্ছে কি ডিজলভড অক্সিজেন, অর্থাৎ জলে দ্রবীভূত অক্সিজেন। তো এখানে দেখো বলা রয়েছে কি যে ইউট্রফিকেশনের ফলে ডিওর মাত্রা কিরূপ পরিবর্তিত হয়। প্রথম অপশনে বলেছে ডিওর মাত্রা বৃদ্ধি পায়, অর্থাৎ জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পায়। তারপর বলেছে ডিওর মাত্রা কমে যায়, বা অর্থাৎ জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমে যায়, নাকি হচ্ছে পরিবর্তিত হয় না, নাকি কোনোটিই নয়। তো তোমরা এখানে ভালো করে জানো যে যখন হচ্ছে ইউট্রফিকেশন হয় তখন জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কিন্তু কমে যায়, এবং হচ্ছে কি বিওডির মাত্রা কিন্তু সেখানটাতে হচ্ছে বেড়ে যায়। তো এই জায়গাটাতে এখানে অ্যান্সারটি হয়ে যাবে যে ডিওর মাত্রা কমে যায়, বি হয়ে যাবে এটার অ্যান্সার। তারপর 13 নম্বরটি বলেছে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যানে যে হটস্পটের অন্তর্গত তা হলো ইন্দো বার্মা, সুন্দরল্যান্ড, পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা, নাকি পূর্ব হিমালয়। তো সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যানটি হচ্ছে কি পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা এর অন্তর্গত। তারপর দেওয়া রয়েছে বার্সিরো রোডোডেন্ড্রন স্যাংচুয়ারি কিসের জন্য বিখ্যাত। তো এখানে দেখো অপশনগুলো বলা রয়েছে একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ, কোয়ালা সংরক্ষণ, রেড পান্ডা সংরক্ষণ, নাকি ঘড়িয়াল সংরক্ষণ। তো এইটি হচ্ছে কি আমাদের, যে তোমরা ভালো করে জানো যে তোমাদের রেড পান্ডা সংরক্ষণ যেমন সিঙ্গালীলা পড়েছো দার্জিলিংয়ে, তো এটি হচ্ছে কি সিকিমে অবস্থিত এই স্যাংচুয়ারিটি, এটি হচ্ছে কি রেড পান্ডা সংরক্ষণের জন্য বিখ্যাত। এরপর আমরা চলে আসবো হচ্ছে যে দেখো 2.3 যে কোশ্চেনটি বলা রয়েছে জীব বৈচিত্র্যের কোন সংরক্ষণ ব্যবস্থায় প্রজাতির বিবর্তন সর্বদাই হচ্ছে কি সক্রিয় অবস্থায় থাকে। তো এক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে কি জীব বৈচিত্র্য বলেছে, প্রজাতির বিবর্তন সর্বদা বলেছে, তো এখানটাতে আমাদের হয়ে যাবে ইনসিটু সংরক্ষণের হচ্ছে কি এটার অ্যান্সার হয়ে যাবে। তারপর বলা রয়েছে পাইন গাছের মূলে অবস্থিত কি নাইট্রোজেন চাহিদা মেটায়। তো তোমরা জানো যে এই যে পাইন গাছের মূলে কি থাকে, হচ্ছে মাইকোরাইজা হচ্ছে কি এখানে হচ্ছে আমাদের চাহিদা মেটায় হচ্ছে কি নাইট্রোজেনের। তারপর আমরা চলে আসবো হচ্ছে কি যে পরের প্রশ্ন 2.11 বলা রয়েছে কি নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। বায়োস্ফিয়ার রিজার্ভের কোর অঞ্চলে মানুষের প্রবেশ নিষেধ। হ্যাঁ অবশ্যই তোমরা জানো বায়োস্ফিয়ার রিজার্ভে যেমন হচ্ছে কোর অঞ্চল রয়েছে, ট্রানজিশন অঞ্চল রয়েছে, তারপরে হচ্ছে কি যে মানব বসতি অর্থাৎ মানুষ কোথায় বসবাস করবে সেটা তোমাদেরকে একটা ছবির মাধ্যমে দেখানো হয়েছে, বইয়ের মধ্যে দেখবে দেওয়া রয়েছে। তো এখানে অ্যান্সারটি হয়ে যাবে এটি সত্যই। তারপর আমরা চলে আসবো আমাদের 2.25 নম্বর কোশ্চেনে। দেখো বলা রয়েছে যে নিচের চারটি বিষয় তিনটি বিষয়ের অন্তর্গত, একটি বিষয়ের অন্তর্গত, সেই একটি বিষয় হচ্ছে আমাদেরকে নির্বাচন করতে হবে। কি বলা রয়েছে কোর অঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ, বাফার অঞ্চল, আর একটা হচ্ছে কি ট্রানজিশনাল অঞ্চল, যেটা এখনই তোমাদেরকে এই কোশ্চেনটা বললাম। তো এখানে যেহেতু বলেছে তিনটে, তো এখানে হচ্ছে কি বায়োস্ফিয়ারের রিজার্ভের অন্তর্গত হচ্ছে বাকি তিনটা অঞ্চল, কোর অঞ্চল, বাফার অঞ্চল এবং হচ্ছে ট্রানজিশনাল অঞ্চল। আর এই মডেলের এটাই হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন। দেখো বলা রয়েছে নিউম্যাটোফোর যুক্ত একটি উদ্ভিদের নাম করো। তো তোমরা জানোই ভালো করে যে সুন্দরী গাছে হচ্ছে কি নিউম্যাটোফোর বা যেটাকে আমরা বলি শ্বাসমূল দেখতে পাওয়া যায়। তো এখানে অ্যান্সার হয়ে যাবে সুন্দরী। তাহলে আমরা আজকে 367 পেজ অবধি সলভ করে নিলাম। এরপরে একটি ভিডিও দেওয়া হবে, সেখানে আমরা পেজ নম্বর 391 থেকে আমরা কিন্তু বাকি যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু সলভ করব। তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে করে তাদের কাছেও এই ভিডিওগুলো পৌঁছে যায়। তোমরা যদি এই ভিডিওগুলো বেশি করে শেয়ার করো তাহলে আমিও অনেক বেশি উপকৃত হব। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিও আসবে কবে সেটা তোমাদেরকে কমিউনিটি পোস্টের মাধ্যমে আমি জানিয়ে দেবো।